ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। এবিসি একাডেমির কারেন্ট অ্যাফেয়ার্স এর নতুন সেশনে তোমাদের স্বাগত। তোমরা সবাই জানো যে সেপ্টেম্বর মাসের এন্ড চলছে এবং এটাকে আমরা এখান থেকে আমাদের শুরু হয়ে যায় মান্থ অফ সেলিব্রেশন। তো গোটা ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যদি দেখি তাহলে আমাদের সেলিব্রেশন শুরু হয়ে গেছে শারদ উৎসবের। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছোট বড় এবং বাংলায় পুরো সমস্ত বেঙ্গল জুড়ে যদি দেখি তাহলে পুজোর একটা সেলিব্রেশন চলছে। তো এবিসি একাডেমির তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের পরিবারকে আমরা শারদ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা চাই তোমরা সবাই সেফলি এবং সিকিউরলি এই পুজোকে সেলিব্রেট করো। তো আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা যদি দেখি তাহলে সেই সেফটি রিলেটেড টপিক। প্রত্যেকটা মানুষ কোথায় থাকবে সেটা ডিসিশন যদি দেখি, ডিসিশনটাকে যদি নেওয়া হয় তাহলে সে সব থেকে ফার্স্টে সেফটিটাকে তার প্রথম প্রায়োরিটি বা কনসার্ন হিসেবে সে করবে যে জায়গায় যত বেশি সেফ সেখানে সে থাকা তত বেশি পছন্দ করে। তো পৃথিবীতে কোন দেশ, কোন স্টেট, কোন সিটি কতটা বেশি থাকার জন্য সেফ সেটা কিভাবে ডিটারমাইন করা পসিবল। তো যে এই জিনিসটাকে মাথায় রেখে যদি দেখি পৃথিবীতে ভেরিয়াস অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন কি করে মানুষের এই তার সোসাইটি সম্পর্কে পার্সপেক্টিভ কি, কতটা তার পক্ষে সেফ মনে হয়, সেখানে ক্রাইম রেট কতটা, সেখানে মার্ডার কতটা হয়, চুরি কতটা হয়, সেই সমস্ত জিনিসগুলোকে সে ডেটাগুলোকে এক জায়গায় করে এবং সেই ডেটাগুলোকে বিচার করে সে একটা ইন্ডেক্স তৈরি বার করে, ইন্ডেক্স বা লিস্ট বের করে। সেই লিস্টে কি হয়, সে দেশকে এবং সেই দেশের ভিতর বিভিন্ন শহরকেও র্যাঙ্কিংস দেওয়া হয় এবং সেই হিসাবে আমরা আইডিয়া করতে পারি যে কোনো একটা দেশ বা কোনো সেই দেশের শহরগুলো হচ্ছে কতটা পরিমাণ মানুষের থাকার জন্য সেফ। এবং এটাই আরেকটা জিনিসকে ডিফাইন করে, কোনো জায়গায় এই সেফটি ইন্ডেক্সে যদি কোনো একটা দেশের র্যাঙ্ক উঁচুতে থাকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তার মানে আমরা এখানে কি বুঝতে পারি, এখানে ক্রাইম রেটস কম, এখানে মানুষের ডিসক্রিমিনেশন কম, সোসাইটিতে ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশমেন্ট অনেক বেশি। তাহলে এই র্যাঙ্কিং যে শুধু আমাদের একটা র্যাঙ্ক দিচ্ছে তা না, সঙ্গে সঙ্গে আমাদের কোনো একটা দেশ বা স্টেট বা কোনো একটা সিটির যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম, সেখানে ক্রাইম রেট সমস্ত কিছুকে ডিটারমাইন করাচ্ছে। সেই জন্য আমাদের এটা এক্সাম পার্সপেক্টিভ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় এবং সেই জন্য আমাদেরকে এটা একটু ডিটেলে স্টাডি করতে হবে। চলো আমরা এই টপিকটাকে ডিটেল অ্যানালিসিস করি। তো এই সমস্ত যে বললাম আমি যে ডেটাগুলো এক জায়গায় গ্যাদার করা এবং সেই অ্যানালিসিস করার কাজ কিছু কোম্পানিগুলো করে, সেরকমই একটা কোম্পানির নাম হচ্ছে নামবিউ, একটা সার্বিয়ান কোম্পানি। সে কি করে, সে মানুষের দিন এবং রাতে সে কেমন সোসাইটিতে ক্রাইমকে ফেস করছে, সে সোসাইটিতে কেমন ল অ্যান্ড অর্ডারের ল্যাগিং ফেস করছে, সেখানে কতটা চুরি হচ্ছে, সেখানে রিলিজিয়নের ভিত্তিতে, কালারের ভিত্তিতে কতটা ডিসক্রিমিনেশন হচ্ছে, কি হচ্ছে, সমস্ত জিনিসগুলোকে ডেটাগুলোকে গ্যাদার করা হয় এবং তার ভিত্তিতে বছরে একটা করে ইন্ডেক্স বার করা হয় বা লিস্ট বের করা হয়। তো সেই ইন্ডেক্সে যদি দেখি তাহলে আগস্ট মাসের মাঝামাঝির দিকে যদি দেখি তাহলে সেই ইন্ডেক্সে বেরিয়েছে এবং সেই ইন্ডেক্সে ভারতবর্ষের র্যাঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় এক্সাম পার্সপেক্টিভ। তো আমরা যদি দেখি যে ইন্ডিয়া ওয়াজ পজিশন 67th অ্যামং দ্য ওয়ার্ল্ড সেফেস্ট কান্ট্রিজ, যে পৃথিবীতে যত কান্ট্রিগুলো আছে যারা যারা এখানে পার্টিসিপেট করেছে সেই পার্টিসিপেটিং কান্ট্রিগুলোর ভেতর যদি দেখি পার্টিসিপেটিং কান্ট্রি নাম্বার কত 140। এই 148টা নেশনের ভেতর ভারতবর্ষ র্যাঙ্ক করেছে হচ্ছে 67তম এবং 67তম র্যাঙ্ক করার জন্য সে স্কোর কত করেছে 55.8 আউট অফ দ্য 100, এটা সে স্কোর করেছে। এবং ভারতবর্ষের যে সিটিগুলো আছে সেই সিটিগুলোর সেফটিনেস যখন বিচার করা হলো দেখা গেল যে সেই সিটিগুলোর ভেতর ব্যাঙ্গালোর হচ্ছে সব থেকে লিডেড সিটি, যে হচ্ছে সব থেকে সেফেস্ট সিটি হিসেবে কনসিডার করা হচ্ছে। তো এবার আমরা এই সমস্ত ডিটেলসগুলো, এই নিউজটাকে আরো ডিটেলসে জানবো, কোন কোন জিনিস কোন কোন প্যারামিটার্সকে মাথায় রেখে এই ইন্ডেক্সটাকে তৈরি করা। তাহলে দেখি এই নামবিউ যখন কোনো ইন্ডেক্স তৈরি করছে, সেই সেফটি ইন্ডেক্সে কোন কোন জিনিসগুলোকে বিচার করছে। মধ্যে কথা এ বিচার করে কোন একটা ডেইলি লাইফে কোন একটা সাধারণ মানুষের ডে লাইট আওয়ার্স, দিনের বেলা এবং নাইট, এই দুটো সময়ে সে সোসাইটিতে কি কি চ্যালেঞ্জেস বা কি কি প্রবলেম ফেস করছে। সেই প্রবলেমস গুলোর ভেতর মাগিং, রবরি, কার থেফট। মাগিং বলতে গেলে যদি দেখি, মাগিং বলতে গেলে ছিনতাই, রবরি মানে ডাকাতি, কার থেফট চুরি করা, ফিজিক্যাল অ্যাটাক বাই স্ট্রেঞ্জার কোনো অচেনা মানুষের দ্বারা ফিজিক্যাল অ্যাটাক হওয়া, পাবলিক হ্যারাসমেন্ট, পাবলিকের মধ্যে হ্যারাসমেন্ট হওয়া, ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ স্কিন, কালার, রেস অ্যান্ড সঙ্গে সঙ্গে যদি দেখি জেন্ডার, মানে জেন্ডারের ভিত্তিতে, সেক্সের ভিত্তিতে, কাস্টের ভিত্তিতে, কালারের ভিত্তিতে ডিসক্রিমিনেশন সেই সোসাইটিতে কেমন হয়। এছাড়া এর সাথে আরো কতগুলো জিনিসকে ইনকর্পোরেট করা হয়। সেই ইনকর্পোরেটটি প্রপার্টি ক্রাইমস, যে প্রপার্টি রিলেটেড ক্রাইমস কেমন হয়, ভ্যান্ডালিজম ভাঙচুর, বাগালারি বলতে পারো যে চুরি, এবং সঙ্গে সঙ্গে ভায়োলেন্ট ক্রাইমস কেমন হচ্ছে, সেখানে অ্যাসল্ট কেমন হচ্ছে, হোমিসাইড বা হত্যা কেমন হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি যদি দেখি এখানে সমস্ত জিনিসগুলো রিলেটেড টু ক্রাইমস। তাহলে আমরা অ্যাকচুয়ালি বিচার করছি কি যে একটা সোসাইটিতে ক্রাইমের পরিমাণ কতটা বেশি বা কম। যে শহরে ক্রাইমের পরিমাণ বেশি তার র্যাঙ্কিং ইন্ডেক্সের দিকে নিচের দিকে আসবে, যার ক্রাইমের পরিমাণ কম সে র্যাঙ্কিং এ
ইন্ডেক্সে ওপরের দিকে আসবে। তো এই সমস্ত জিনিসগুলোকে ডেটাগুলোকে নেওয়া হয়, গ্যাদার করা হয়, ডেটাগুলোকে অ্যানালাইসিস করা হয় এবং তার ভিত্তিতেই র্যাঙ্কিং আমাদের পাবলিশ করে নাম। তো এই নাম্বার সেফটি ইন্ডেক্সে ইন্ডিয়ার ক্ষেত্রে যে যে ইনফরমেশন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে সেই ইনফরমেশন গুলো আমরা দেখি। সেই ইনফরমেশন গুলোর ভেতর সব থেকে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক। ইন্ডিয়ার র্যাঙ্ক করেছে 67, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার কোশ্চেন আসতে পারে। সেকেন্ড যে কোশ্চেনটা আসবে যে ইন্ডিয়ার টপ 10 সিটিজ গুলো যেগুলো কনসিডার হচ্ছে অ্যাজ এ সেফেস্ট সিটিজ, যে ভারতবর্ষের সব থেকে সেফ সিটিজ গুলো যেগুলো, সেই সিটিজ গুলোর ভিতর টপে কি এসেছে, সেই সিটিজ গুলোর ভিতর টপে যদি দেখি তাহলে হচ্ছে ম্যাঙ্গালোর, কর্ণাটক। সে স্কোর করেছে 74.2 এবং গ্লোবাল র্যাঙ্কিং গোটা পৃথিবীর দিক থেকে ভারতবর্ষের ক্ষেত্রে সেফেস্ট কান্ট্রি, সেফেস্ট সিটিজ, কিন্তু গ্লোবালি যদি দেখি গ্লোবালি তার র্যাঙ্ক হচ্ছে 49। তাহলে গ্লোবালি কিন্তু সে সেফেস্ট সিটি নয়, গ্লোবালি যদি দেখি তার র্যাঙ্ক হচ্ছে 49। তো তেমনি ভাবে যদি দেখি ভাদোদরা, আহমেদাবাদ, সুরাট, জয়পুর, এই সিটিজ গুলোর ভেতর যদি দেখি তাহলে প্রথমেই যদি দেখি চারটে বা পাঁচটা সিটিজের ভেতর ভাদোদরা, আহমেদাবাদ এন্ড সুরাট এই তিনটেই চলে আসছে আমাদের গুজরাট থেকে। তাহলে কোনো একটা স্টেট ভারতবর্ষে যে সব থেকে বেশি সেফেস্ট সিটিকে কনসিডার করা হয় বা দেয় সেটা হচ্ছে গুজরাট। এছাড়া নাভি মুম্বাই আছে, তিরুবনন্তপুরম আছে, চেন্নাই আছে, পুনে অ্যান্ড চণ্ডীগড়। দোজ আর দ্য টপ 10 সিটিজ যেগুলো ভারতবর্ষের ইম্পর্টেন্ট অ্যান্ড সেফেস্ট সিটি হিসাবে কনসিডার হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে কোন কোন জিনিসগুলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট? ইন্ডিয়ার র্যাঙ্ক আগেই বললাম কত র্যাঙ্ক করেছে। সেকেন্ড যদি দেখি ভারতবর্ষের টপ সিটি, সেফেস্ট সিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং গ্লোবালি তার র্যাঙ্ক কত, এটা হলো ইন্ডিয়ার পার্সপেক্টিভ। এবার আসি গ্লোবাল পার্সপেক্টিভে। আমরা যদি দেখি এখান থেকে গ্লোবাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে কি কি প্রশ্ন আসতে পারে। যে ইন্ডিয়ার র্যাঙ্ক তো পেলাম আমরা 67, তাহলে এক নম্বরে কি আছে? এক নম্বরে যদি দেখি তাহলে আছে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি দেখি ইউনাইটেড আরব এমিরেটস খুব ইম্পর্টেন্ট সিটিগুলোর ভেতর, এখানে একটা আমরা পিকচার দিয়েছি, মডার্নাইজ সিটিজ যেগুলোর ভেতর কনসিডার করা হয়। এবং এই সিটিগুলোর ভেতর থেকে যদি দেখি তাহলে আবুধাবি যে শহরটা আছে ইউনাইটেড আরব এমিরেটস এর, সে কনসিডার হচ্ছে সেফেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে এখানে যেহেতু 10টা সিটির নাম দেওয়া হয়েছে, আবুধাবি, দোহা, দুবাই, শারজা, তাইপেই, এই সমস্ত যে 10টা সিটির নাম দেওয়া হয়েছে, 10টা সিটি হচ্ছে টপ 10 সেফেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের টপ 10টা সিটিজ। একটু আগে আমরা পড়লাম কি, একটু আগে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ভারতবর্ষের টপ 10টা সেফেস্ট সিটি। এবার যেটা দেখছি সেটা হচ্ছে বিশ্বের টপ 10টা সিটিজের ভেতর যদি দেখি তাহলে হচ্ছে এক নম্বরে হচ্ছে আবুধাবি প্লেসড হচ্ছে, এবং সে কোথা থেকে আসছে? ইউনাইটেড আরব এমিরেটস থেকে। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম? গ্লোবালি যদি দেখি র্যাঙ্ক 1 কে করেছে সেফেস্ট সিটি হিসাবে অ্যাজ এ নেশন, তাহলে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস। ভারতবর্ষের র্যাঙ্ক কত করেছে? 67। গ্লোবালি সেফেস্ট সিটিগুলোর ভেতর যদি দেখি তাহলে এক নম্বর সিটি কে করেছে? এই ইউনাইটেড আরব এমিরেটস থেকে একটা শহর আছে আবুধাবি, সে আসছে এক নম্বরে। ভারতবর্ষের ভেতর যদি সেফেস্ট সিটি হিসেবে কনসিডার করি, কে এক নম্বরে আসছে? সেটা হচ্ছে নিউ ম্যাঙ্গালোর। তো দোজ আর দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস অ্যান্ড পয়েন্টস যেগুলো আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স এর নিউজ থেকে তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়েছে। এবার এই রিলেটেড যদি কিছু কোশ্চেন দেখি তাহলে কি টাইপের কোশ্চেন আসতে পারে? বেসিক্যালি যদি দেখো তাহলে এই টাইপেরই কোশ্চেন আসবে। হুইচ সিটি ওয়াজ র্যাঙ্ক দ্য সেফেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু দ্য নামবিউ সেফটি ইন্ডেক্স 2025? নামবিউ সেফটি ইন্ডেক্সের হিসাবে 2025 সালের মাঝামাঝি সময়ে যে নামবিউ সেফটি ইন্ডেক্স অনুসারে কোন শহরটি বিশ্বের সবথেকে নিরাপদ শহর হিসাবে কনসিডার হয়েছে? বিশ্বের সবথেকে নিরাপদ শহর হিসাবে কনসিডার হয়েছে, এক্ষুনি আমরা পড়লাম, আবুধাবি। সেকেন্ড যে কোশ্চেনটা আসতে পারে, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান সিটিজ ওয়াজ র্যাঙ্কড হাইয়েস্ট ইন টার্মস অফ সেফটি ইন 2025 নামবিউ ইন্ডেক্স? ভারতবর্ষের যে সিটিজ গুলো আছে সেই সিটিজ গুলোর ভেতর যদি দেখি তাহলে সব থেকে প্রথম কোন সিটি র্যাঙ্কিং এ আছে বা এক নম্বর র্যাঙ্কিং আছে, দ্যাট ইজ ম্যাঙ্গালোর। এছাড়া ভারতবর্ষের র্যাঙ্কিং নিয়ে আসতে পারে, এছাড়া গ্লোবাল র্যাঙ্কিং নিয়ে আসতে পারে, ভেরিয়াস টাইপস আদার কোশ্চেন্স হতে পারে। বা এখান থেকে যদি তোমরা দেখো আপার লেভেলের ডেসক্রিপটিভ মডেলের কোশ্চেন, তাহলে বা স্টেটমেন্ট বেসড কোশ্চেন, সেখানে কি কি আসতে পারে? সেখানে প্যারামিটার্স গুলো নিয়ে আসতে পারে, কোন কোন প্যারামিটার্স এর উপর ভিত্তি করে এই ইন্ডেক্সেস রিলিজ করা হয়। তো এটা গেল আমাদের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক, যেটা আজকে আমরা ডিসকাস করলাম অন সেফটি ইন্ডেক্সেস। চলো এবার আমাদের সেকেন্ড টপিক আমরা ডিসকাস করি। সেকেন্ড টপিক যদি দেখি তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। যে তোমরা সবাই জানো যে আমাদের পৃথিবীতে সমস্ত জিনিসকে চলতে গেলে, মানুষ হোক, জগৎ হোক,
ইন্ডাস্ট্রি হোক, ইকোনমি হোক, দেশ হোক, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট হোক, সমস্ত জিনিস চলতে গেলে যে জিনিসটা ম্যান্ডেটরি বা প্রয়োজন সেটা হচ্ছে এনার্জি, অবশ্যই তো। এবার আমাদের ক্ষেত্রে যদি দেখি, আমাদের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট, ইন্ডাস্ট্রি, সমস্ত জিনিসগুলো চলাচলের জন্য বা চালানোর জন্য, চালু থাকার জন্য যে এনার্জিকে আমরা কনজিউম করে থাকি, সেই এনার্জি বেসিক্যালি আসে কোথা থেকে? বেসিক্যালি আসে কোনো না কোনো ফসিল ফুয়েলকে বার্ন করে, আইদার কয়লা, নয় পেট্রোল, নয় ডিজেল, নয় অন্য কোনো ন্যাচারাল গ্যাসে, সেগুলোকে আমরা বার্ন করছি। বার্ন করে সেখান থেকে হিট জেনারেট হচ্ছে, এবং সেই হিট কি করছে? ওয়াটারকে বয়েল করছে, সেখান থেকে স্টিম জেনারেশন হচ্ছে, এবং সেই স্টিম গিয়ে কি করছে? টারবাইনকে রোটেট করাচ্ছে এবং ইলেকট্রিসিটি প্রডিউস করছে, এবং এই ইলেকট্রিসিটি গিয়ে ফ্যাক্টরি এবং অন্যান্য জিনিসকে রান করাচ্ছে। এটা হচ্ছে বেসিক ফান্ডা সমস্ত ক্ষেত্রে। তাহলে আমরা মেনলি যদি দেখি ডিপেন্ডেন্ট করি অন ফসিল ফুয়েলস, এবং এটা আমরা আজ থেকে নয়, কাঠ, কয়লা, সমস্ত কিছু জ্বালানি হিসাবে আমরা দীর্ঘদিন থেকে ইউজ করে আসছি, মানে আমি বলতে পারো গতানুগতিক ভাবে আমরা এই জিনিসটাকে ইউজ করি। সেই জন্য এই ধরনের এনার্জি রিসোর্সকে আমরা বলি কনভেনশনাল এনার্জি রিসোর্স, যেটা আমরা সাধারণত ইউজ করি। কিন্তু এইগুলোর একটা বলতে পারো নেগেটিভ ইম্প্যাক্টও আছে ইন আওয়ার এনভায়রনমেন্ট। কি নেগেটিভ ইম্প্যাক্ট আছে? এগুলোর জন্য পলিউশন হয়, এগুলোর জন্য এনভায়রনমেন্টে বিভিন্ন ক্ষতি হচ্ছে, আমরা নেচারকে সবসময় এক্সপ্লয়েট করে যাচ্ছি, সিনিক বিউটি ডিস্ট্রয় হচ্ছে, প্রকৃতিতে থেকে আমরা সবসময় এই ফসিল ফুয়েলসকে তুলে যাচ্ছি। এবার এই ফসিল ফুয়েল তৈরির রেট, যে রেটে ফসিল ফুয়েল তৈরি হয়, সেই রেট কিন্তু অনেক স্লো কম্পারেটিভলি কনজাম্পশন, যে পরিমাণে আমরা এটাকে কনজিউম করছি তার থেকে প্রোডাকশন রেট, তৈরি হওয়ার রেট অনেক বেশি। মানে প্রকৃতি একে খুব আস্তে আস্তে তৈরি করে, কিন্তু মানুষ একে খুব তাড়াতাড়ি একে খরচ করছে। তাহলে খরচের রেশিওর সাথে যদি তো তৈরি হওয়ার রেশিও না ম্যাচ করে, সেটা যদি অনেক স্লো প্রসেস হয়, তাহলে একদিন না একদিন আসবে যেদিন কি আমাদের ফসিল ফুয়েলের ক্রাইসিস আসবে, এবং যেদিন ফসিল ফুয়েলের ক্রাইসিস আসবে, যেদিন আমাদের কি আসবে, সেদিন কি আমাদের এনার্জি ক্রাইসিস আসবে। আর এনার্জি ক্রাইসিস যদি চলে আসে, তাহলে দেশের সমস্ত রকম ডেভেলপমেন্ট বলতে পারো স্থির হয়ে যাবে বা স্টেবল হয়ে যাবে। তো এই জিনিসটাকে মাথায় রেখে বিভিন্ন দেশের সরকার বিভিন্নভাবে এমন এনার্জির দিকে শিফট করার কথা ভাবছে বা কাজ করছে, যেই এনার্জিতে গেলে কি হবে, যে এনার্জি রিনিউয়েবল মানে বারবার তাকে ইউজ করা যেতে পারে, তার শেষ হওয়ার কোনো অতটা ভয় নেই, সেই ধরনের এনার্জির দিকে শিফট করছে। তো সেই রকমই এনার্জির ক্ষেত্রে যদি দেখি, তাহলে একটা যুগান্তকারী বলতে পারো যে আবিষ্কার বলা যেতে পারে, যুগান্তকারী ইউজ বা কনসেপ্ট বলতে পারি, যেটাকে আমরা নতুন করে ভাবা শুরু করছি বা নতুন করে আমরা তাকে ফুয়েল হিসেবে ভাবনা চিন্তা করছি, দ্যাট ইজ হাইড্রোজেন। তাহলে আজকে আমরা সেই রকমই কনসেপ্ট নিয়ে একটা পড়বো, যে ভারতবর্ষ অনেকদিন থেকে যদি দেখি, তাহলে একটা টার্ম নিয়ে, একটা টার্গেট নিয়েছে কি 2070 আস্তে আস্তে ভারতবর্ষ নিজের ভেতর থেকে, নিজের গোটা দেশ থেকে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়, সেই কার্বন ডাইঅক্সাইডের প্রোডাকশন রেট এবং কার্বন ডাইঅক্সাইড কনজাম্পশন রেট, এই দুটোর মাঝখানে গ্যাপটাকে জিরো করতে হবে। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলছি, এক্সাম্পল দিয়ে যদি তুমি দেখো, তাহলে সচরাচর আমরা যদি দেখি, তাহলে কোনো একটা ফ্যাক্টরি এখানে আছে, সে ফ্যাক্টরি কি করছে, যখন রান হচ্ছে সে কিছু ফসিল ফুয়েল বার্ন করছে, এবং ফসিল ফুয়েল বার্ন করার সাথে সাথে সে কি করছে, CO2 প্রোডাকশন করছে, এবং CO2 কোথায় দিচ্ছে, সে এনভায়রনমেন্টে, সেই CO2টাকে এনভায়রনমেন্টে দান করে দিচ্ছে, ডোনেট করে দিচ্ছে। তেমনি ভাবে আমরাও সাধারণ মানুষ যখন রেসপিরেশন নিচ্ছি, সেই রেসপিরেশনের সময় আমরা CO2 প্রডিউস করছি এবং সেটা অ্যাটমসফিয়ারে আমরা ডোনেট করে দিচ্ছি। তাহলে এই কাজটাকে আমরা কি বলছি, ডোনেশন অফ দ্য CO2 টু দ্য অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্টে আমরা CO2 দান করছি। এবার এই CO2টাই যদি দেখি, তাহলে আরেকটা জায়গা আছে যেখানে কি হচ্ছে, প্ল্যান্টস আছে, সেই প্ল্যান্টস কি করছে, সেই CO2 কে কনজিউম করছে, এবং সেই CO2টাকে কনজিউম করে কি করছে, সেখান থেকে ফটোসিনথেসিস করছে, এবং ফটোসিনথেসিস করার পর সেখান থেকে দুটো জিনিস প্রোডাকশন করছে। সেই প্ল্যান্ট কি করছে, প্ল্যান্ট এখানে তিনটে জিনিস কনজিউম করছে, সানলাইট বা সান ইনসোলেশন, সে আর কিছু নিচ্ছে, এর সাথে সাথে সে নিচ্ছে ওয়াটার, সঙ্গে সে অ্যাটমসফিয়ার থেকে নিচ্ছে CO2। এই তিনটে জিনিসকে নিচ্ছে, সোলার ইনসোলেশন নিচ্ছে, জল নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, এবং এই তিনটে মিলিয়ে একটা প্রসেস করছে, দ্যাট ইজ ফটোসিনথেসিস। এবং ফটোসিনথেসিসের জন্য সে বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি করছে, একটা তো ফুড তৈরি করছে, সে C6H12O6 6H2O, আর সঙ্গে কি প্রডিউস করছে, O2 প্রডিউস করছে, এবং যে O2 এসে কোথায় মিশছে, সে আবার এনভায়রনমেন্টে রিলিজ হয়ে যাচ্ছে। তাহলে এই প্রসেসটা কন্টিনিউয়াস চলছে। তার মানে কি হচ্ছে, একটা দিকে হচ্ছে CO2 এনভায়রনমেন্টে অ্যাডিশন হচ্ছে, আরেকটা দিকে CO2 এনভায়রনমেন্ট থেকে কনজিউম হচ্ছে। একটাতে CO2
এনভায়রনমেন্টে অ্যাডিশন হচ্ছে, একটা জায়গায় CO2 এনভায়রনমেন্ট থেকে কনজিউম হচ্ছে। তাহলে যদি CO2 প্রোডাকশন বেশি হয়, কনজাম্পশন কম হয়, তাহলে একটা আস্তে আস্তে টাইমে কি হবে, যে CO2 এনভায়রনমেন্টে বেশি হবে, এবং দ্যাট সিচুয়েশন ইজ কনসিডার্ড অ্যাজ এনভায়রনমেন্টাল পলিউশন। এবং এই এনভায়রনমেন্টাল পলিউশনে যদি দেখি CO2 একটা মেজর ভূমিকা নেয়। এবং কি ভূমিকা নেয়, এই CO2 গ্যাসকে আমরা বলি হচ্ছে হিট ট্র্যাপিং গ্যাস। মানে এই কি করে, অ্যাটমসফিয়ারে যে সোলার ইনসুলেশন আসছে, সেই সোলার ইনসুলেশনকে ট্র্যাপ করে নেয়, নিজের ভেতর ধরে রাখে। মানে বলতে পারিস যে এমন ছেলে যে কোনো ঘটনা ঘটলে সে রাগ ভেতরে ভেতরে ধরে রাখে। তাহলে এই CO2 ধর অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে আছে, সে হিট প্রচুর ট্র্যাপ করে রাখছে। তাহলে এই জিনিসটা কি করবে, পুরো এনভায়রনমেন্টের টেম্পারেচারকে ইনক্রিজ করবে। যত বেশি পরিমাণ CO2 তার ভেতর তত বেশি পরিমাণ হিট ট্র্যাপ হয়ে থাকবে, যত বেশি পরিমাণে হিট ট্র্যাপ হয়ে থাকবে এনভায়রনমেন্টের টেম্পারেচার তত বেশি বাড়বে। এবং এই সিচুয়েশনটাকে কনসিডার করি আমরা অ্যাজ এ গ্লোবাল ওয়ার্মিং। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে এটা বিশাল বড় চ্যালেঞ্জ, শুধু ভারতবর্ষ না গোটা পৃথিবীর ক্ষেত্রে, যে এই ফসিল ফুয়েলকে কিভাবে আস্তে আস্তে এলিমিনেট করা যায় এবং তার জায়গায় অন্য কোনো রিসোর্স বা অন্য কোনো এনার্জিকে রিসোর্স হিসেবে ইউজ করি। এবং সেক্ষেত্রে আমাদের সব থেকে ফার্স্ট প্রেফারেন্স যদি দেখি সেটা হচ্ছে হাইড্রোজেন। তো ভারতবর্ষ কি করেছে, ভারতবর্ষ এই গ্রিন হাইড্রোজেন নিয়ে বহুদিন থেকে চেষ্টা করছে। এবং ভারতবর্ষের যে প্ল্যানটা আছে, যে ভারতবর্ষকে নিজেকে গ্রিন হাইড্রোজেন প্রোডাকশনে একটা পায়োনিয়ার হিসেবে এস্টাবলিশ করা বা লিডার হিসেবে এস্টাবলিশ করা। এবং তারই প্রথম পদক্ষেপ হিসাবে যদি আমরা দেখি, তাহলে ভারতবর্ষ কি করেছে, তার প্রথম ইন্ডিজিনিয়াসলি মেক ইন ইন্ডিয়া, বলতে পারো ভারতবর্ষে নিজে তৈরি মেক ইন ইন্ডিয়া প্রথম প্রোডাক্ট, প্রথম হাইড্রোজেন গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট, যেটা সে এস্টাবলিশ করেছে ইন দীনদয়াল পোর্ট অথরিটির থ্রুতে। কোথায় করেছে, সেটা হচ্ছে কান্ডালা পোর্ট, গুজরাট। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ, যে ভারতবর্ষের প্রথম মেক ইন ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় কমিশন হয়েছে, সেটা কমিশন হয়েছে ইন কান্ডালা পোর্ট, দ্যাট ইজ ইন গুজরাট। এবং এই গুজরাটে যদি দেখি, গুজরাটের এই পোর্টটা অপারেটেড হয় কার দ্বারা, অপারেটেড হয় দ্য দীনদয়াল পোর্ট অথরিটি মাধ্যমে। তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসবে তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, যে ভারতবর্ষের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট দ্বারা অপারেটেড পোর্ট কোথায় পাচ্ছি আমরা, গুজরাট। কোন পোর্ট, কান্ডালা পোর্ট। এবং এখানে যদি দেখি পাইলট প্রজেক্ট হিসাবে 1 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্টেশন, 1 মেগাওয়াটের প্ল্যান্ট তৈরি করা হয়েছে। এটার যেটা প্রজেক্ট আছে সেটা 10 মেগাওয়াট পর্যন্ত এর প্ল্যান্টেশন করানো। এখানে তোমরা যদি দেখো সমস্ত ডিটেলস এখানে আমরা কভার করেছি। এবার আসি এই গ্রিন হাইড্রোজেনের কনসেপ্ট কি, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ গ্রিন হাইড্রোজেন। দেখো হাইড্রোজেনকে ইটসেলফ যদি দেখি, হাইড্রোজেনকে আমরা বলি রিসেন্টলি কনসিডার করা হচ্ছে গ্রিন হাইড্রোজেন ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফুয়েল অফ দ্য ফিউচার। মনে করা হচ্ছে যে এই হাইড্রোজেনই একটা সময় আসবে যখন সমস্ত এনার্জি রিসোর্সের মেন ফান্ডা বা বলতে পারো মেন সোর্স হিসেবে দাঁড়াবে, এবং সেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন। এবং গ্রিন হাইড্রোজেনকে ইউজ করে আমরা কি করবো, ইলেকট্রিসিটি, ভেহিকেল, শিপ রানিং করবো, ফ্যাক্টরি চালাবো, সমস্ত কিছু আমাদের এই হাইড্রোজেনকে বার্ন করেই আমাদের হবে। কিন্তু এই হাইড্রোজেনকে যদি দেখি আমরা অ্যাটমসফিয়ার এবং এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন ভাবে কালেক্ট করতে পারি, এবং বিভিন্ন তার মোড অফ অপারেশন আছে, বা বলতে পারো যে তার কি পরিমাণ তার ভেতর ইম্পিউরিটিস বেশি থাকছে। যে হাইড্রোজেন গুলো আমরা এনভায়রনমেন্ট থেকে পাই, বা যে হাইড্রোজেন গুলো আমরা প্রকৃতি থেকে পাচ্ছি, সেই হাইড্রোজেন গুলোতে কিন্তু সবগুলোকে যে আমরা ইউজ করতে পারবো তা। এই যে হাইড্রোজেন গুলো পাচ্ছি ওর ভিতর কিছু ক্যাটাগরিজ আছে, এবং সেই ক্যাটাগরিজ গুলো আমরা কি দিয়ে ডিটারমাইন করি, সেগুলো আমরা ডিফারেন্সিয়েট করি বা ডিটারমাইন করি অন দ্য বেসিস অফ দেয়ার কালার্স। সব থেকে ফার্স্টে যে হাইড্রোজেনের কালারটা আসে, দ্যাট ইজ গ্রে হাইড্রোজেন। গ্রে হাইড্রোজেন কি, যে কোনো রকম ফসিল ফুয়েল, কয়লা, মাটির নিচে বিভিন্ন রকম যে সাপ্রেসড সেডিমেন্টারি রক্স আছে, সেই সেডিমেন্টারি রক্স এর ভেতর থেকে যখন আমরা জমে থাকা হাইড্রোজেনকে বার করে নিয়ে আসি, তখন সেই ধরনের হাইড্রোজেনের সাথে কি থাকে, প্রচুর পরিমাণে CO2 মিক্স হয়ে থাকে, প্রচুর পরিমাণে CO2 মিক্স হয়ে থাকবে। তার মানে হাইড্রোজেন গ্যাস তার সাথে মিশে আছে CO2। এবারে এই হাইড্রোজেন গ্যাসকেও যদি আমি বার্ন করি, তাহলে অ্যাটমসফিয়ারে কিন্তু হাইড্রোজেন গ্যাসটা বার্ন হওয়ার সাথে সাথে CO2 কেও এমিট করবে, এবং CO2 অ্যাটমসফিয়ারে মিশবে। তাহলে এটা কিন্তু কোনোভাবেই, যে জিনিসটা আমার মেন অবজেক্টিভ ছিল যে অ্যাটমসফিয়ারে CO2 রিলিজ না হওয়া, সেটাকে কিন্তু বন্ধ করতে পারছে। তাহলে গ্রে হাইড্রোজেন যেটা দেখি, গ্রে হাইড্রোজেন অ্যাকচুয়ালি হচ্ছে হাইড্রোজেন প্লাস ওর সাথে মিশে থাকে বিভিন্ন রকম ইম্পিউরিটিস থাকার জন্য এর প্রোডাকশন রেট বা এর বলতে পারো এফিসিয়েন্সি কম্পারেটিভলি কম, এবং সেখানে আসছে আমাদের প্রথম টাইপ অফ হাইড্রোজেন, দ্যাট ইজ গ্রিন হাইড্রোজেন। এটা কিভাবে তৈরি করা হয়, মেনলি যদি দেখো, এটা হচ্ছে স্টিম মিথেন রিফর্মিং, এটা হচ্ছে তার প্রসেস। এই প্রসেসের মাধ্যমে এটাকে প্রডিউস করা। সেকেন্ড, এই যে হাইড্রোজেন পেলাম, যে হাইড্রোজেনের CO2 মিক্স হয়ে আছে, সেই হাইড্রোজেনকে যদি দেখি আমরা
কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ, এটা একটা প্রসেস যেখানে হচ্ছে কার্বনের মাধ্যমে, অ্যাক্টিভ কার্বনের মাধ্যমে এই CO2 এবং অন্যান্য গ্যাসেস গুলোকে কনজিউম করে নেওয়া হয় এবং শুধুমাত্র হাইড্রোজেন পড়ে থাকে। সেই ধরনের হাইড্রোজেনের CO2 লেভেল কিন্তু অনেক কম, এমন নয় যে থাকে না, তাতে লেভেল অফ CO2 কিন্তু অনেক কম। এই ধরনের হাইড্রোজেনকে আমরা বলি গ্রিন হাইড্রোজেন। এটা গ্রে হাইড্রোজেনের মতোই কোয়ালিটি, গ্রে হাইড্রোজেনের মতোই তার ফিচার, যেখানে CO2 মিক্স হয়ে থাকছে, কিন্তু আমরা একটা প্রসেসের মাধ্যমে সেখান থেকে কিছুটা পরিমাণ CO2 কনজিউম করে নিচ্ছি, বার করে নিচ্ছি। তার জন্য কি হয়, কিছুটা পরিমাণে এই হাইড্রোজেনটা পিওর হয়ে যায়, সেই জন্য এটাকে আমরা ব্লু হাইড্রোজেন বলে থাকি। এবং সব থেকে লাস্ট আছে যে হাইড্রোজেন, সেটা হচ্ছে আমাদের গ্রিন হাইড্রোজেন। এই গ্রিন হাইড্রোজেনের তৈরির প্রসেস পুরোপুরি আলাদা। আমরা যদি দেখি আমাদের প্রকৃতিতে সব থেকে অ্যাবান্ডান্ট সোর্স যদি বলি হাইড্রোজেনের, তাহলে হচ্ছে আমাদের চোখের সামনে থাকে জল। এই জলকে যদি আমরা ইলেকট্রোলাইসিস করি, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা একে ভেঙে দিই, তাহলে এই জল থেকে যদি দেখি H2 প্লাস অক্সিজেন, এই দুটো আলাদা আলাদা প্রোডাক্ট বেরিয়েছে। এবং এটা কিসের মাধ্যমে হয়, ইলেকট্রোলাইসিস। তো প্রোডিউস ইউজিং ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার, জলের ইলেকট্রোলাইসিস করে তড়িৎ বিশ্লেষণ করে, সেখান থেকে যখন হাইড্রোজেন প্রডিউস হবে, সেই হাইড্রোজেনে কি কোনো ইম্পিউরিটিস থাকবে, থাকবে না। এই ধরনের হাইড্রোজেনকে যদি দেখি বলি আমরা গ্রিন হাইড্রোজেন, তাহলে এখানে কোনো ইম্পিউরিটিস থাকবে না, কিছুই থাকবে না। তাহলে ভারতবর্ষের কোনো জায়গায় যদি গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট এস্টাবলিশ হয়, তাহলে সেখানে প্রসেস অফ হাইড্রোজেন প্রোডাকশন কি হবে, সব সময় মনে রাখবে ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমেই হবে। কোনো জায়গায় যদি জিজ্ঞেস করে গ্রে হাইড্রোজেন তৈরির পদ্ধতি, সেটা হচ্ছে স্টিম মিথেন রিফর্মিং। কোনো জায়গায় যদি বলে যে ব্লু হাইড্রোজেন তৈরির পদ্ধতি, সেটা হচ্ছে কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ। তাহলে ভারতবর্ষ কি ধরনের হাইড্রোজেনের প্ল্যান্ট এস্টাবলিশ করছে, দ্যাট ইজ গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট। তার মানে ভারতবর্ষে যে কান্ডালা পোর্টে, প্রথম ভারতের পোর্ট যেখানে গ্রিন হাইড্রোজেনের প্ল্যান্ট বসছে 1 মেগাওয়াটের, সেটা কোন পদ্ধতিকে ইউজ করে করছে, দ্যাট ইজ ইলেকট্রোলাইসিস। ক্লিয়ার হলো? তাহলে তাহলে আজকে আমরা ওখানে তো নিউজ পড়লাম, সঙ্গে সঙ্গে আমরা এখানে গ্রিন হাইড্রোজেনের কনসেপ্টটা পেয়ে গেলাম। হাইড্রোজেনের 3 ধরনের ক্লাসিফিকেশন অন দ্য ইকোনমিক অ্যান্ড এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে যদি দেখি, গ্রে, ব্লু অ্যান্ড গ্রিন। আচ্ছা, এবার ভারতবর্ষ এইদিকে ভাবছে কারণ, ভারতবর্ষের এই গ্রিন হাইড্রোজেনের পিছনে এত জোর দেওয়ার কারণ অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের ভেতর প্রথম কারণ আছে যেটা বললাম, যে পরিমাণ ইন্ডিয়া যে পরিমাণ CO2 কে অ্যাটমসফিয়ারে ছাড়ছে এবং যে পরিমাণ CO2 কে সে অ্যাটমসফিয়ারে নিচ্ছে, তার ভেতর যেন একটা ব্যালেন্স থাকে। মানে ভারতবর্ষ বলছে যে 2070 আস্তে আস্তে ভারতবর্ষ টার্গেট নিয়েছে যে পরিমাণ CO2 ইন্ডাস্ট্রি, কার, ভেহিকেল, সমস্ত জিনিসগুলো থেকে বেরোবে, ততটা পরিমাণে CO2 অ্যাটমসফিয়ারের প্ল্যান্টস এবং অন্যান্য জিনিস দ্বারা অ্যাবজর্ব হবে। এবং সেই অ্যাবজর্পশনের জন্য যদি দেখি, তাহলে এই পার্থক্যটা কত এসে দাঁড়াবে, যতটা পরিমাণ আমি প্রডিউস করছি ততটাই আমি কনজিউম করে নিচ্ছি, তাহলে আমার এক্সেস কতটা পড়ে থাকছে, 0। এই কনসেপ্টটাকে আমরা নিই হচ্ছে নেট জিরো। তো ভারতবর্ষ যদি দেখি একটা টার্গেট নিয়েছে যে 2070-এর মধ্যে কি করবে, ভারত এই নেট জিরো কন্ডিশনে পৌঁছাবে। নেট জিরো কন্ডিশন মানে যে ভারতবর্ষের যে পরিমাণ CO2 প্রোডাকশন হবে, সেই পরিমাণ CO2 কনজাম্পশন হয়ে যাচ্ছে, মানে কোনো রকম এক্সট্রা অ্যাডিশনাল CO2 এনভায়রনমেন্টে মিশছে না। এই ধরনের কন্ডিশনের জন্য ভারতকে কি করতে হবে, ভারতকে সবার আগে ফসিল ফুয়েল ছেড়ে অন্য কোনো এমন কোনো মেথডস অফ এনার্জিতে যেতে হবে যেখানে CO2 প্রোডাকশন হয় না, এবং সেক্ষেত্রে হাইড্রোজেন হচ্ছে আমাদের কাছে সব থেকে প্রেফারেবল কন্ডিশন বা প্রেফারেবল ফুয়েল হিসেবে কনসিডার হয়। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি ডিকার্বনাইজেশন। এবং এটা কি ডিকার্বনাইজেশন, মানে কার্বনকে কমানো বা কার্বন প্রোডাকশন কমানো। তাহলে এই জিনিসটা যদি হয়, তাহলে এই জিনিসটা মেন অবজেক্টিভ কি, মেন অবজেক্টিভ হচ্ছে ক্লাইমেটিক গোল বা এনভায়রনমেন্ট পলিউশনকে কম করা এবং এনভায়রনমেন্ট পলিউশনকে আটকানো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কারণ। গ্রিন হাইড্রোজেন বা গ্রিন হাইড্রোজেনকে ফুয়েল হিসেবে ইন্ডিয়ায় নেওয়ার প্রথম কারণ কি, ক্লাইমেটিক গোলকে অ্যাচিভ করা, এনভায়রনমেন্ট পলিউশন রোধ করা, এবং সেটাকেই আমরা বুঝি ডিকার্বনাইজেশন। সেকেন্ড, এই যে আজকের যুগে যদি তুমি দেখো যে আমরা রাশিয়া থেকে তেল কিনছি, ক্রুড অয়েল কিনছি, অন্য দেশ থেকে ক্রুড অয়েল নিয়ে আসছি, এবং সেই ক্রুড অয়েলের উপর কি আছে, বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টের জন্য তেলের দাম বাড়ছে বা কমছে, এবং তার জন্য কি হয়, আমাদের দেশের ইকোনমির উপর ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে। বাইরের কোনো ইভেন্টের জন্য যদি ক্রুড অয়েলের প্রাইস বাড়ে, তাহলে তার ইম্প্যাক্ট ভারতবর্ষে পড়ে, ভারতবর্ষের তেলের দাম বাড়ছে, তেলের দাম বাড়লে সমস্ত প্রোডাক্টের দাম বাড়ছে। তাহলে অ্যাকচুয়ালি ভারতবর্ষ যদি দেখি ফসিল ফুয়েলকে ইউজ করে, তাহলে ভারতবর্ষ ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে যখন, তখন অ্যাকচুয়ালি সে গ্লোবাল ইভেন্টের উপর ভোলাটাইল, বলতে বলো ভালনারেবল হয়ে যাচ্ছে, গ্লোবাল ইভেন্টের প্রতি যে সেন্সিটিভ হয়ে যাচ্ছে। বিশ্বের কোনো ছোট না ছোট ইভেন্টের জন্য ভারতবর্ষের উপর ইম্প্যাক্ট।
কিন্তু এবার যদি, এবং ভারতবর্ষের এমন নয় যে নিজের কোনো অয়েল প্রোডাকশনের বিশাল কোনো ফ্যাক্টরিজ আছে বা কোনো রিজার্ভায়ার আছে, নাই, সেই জন্য ভারতবর্ষকে ফসিল ফুয়েলের জন্য অন্য দেশের উপর ডিপেন্ডেন্ট থাকে। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে ভাবলো যে যেহেতু এই পেট্রোল, ক্রুড অয়েল, এই সমস্ত জিনিসগুলো গ্লোবালি খুবই ভালনারেবল হয়ে যাচ্ছে, সেন্সিটিভ হয়ে যাচ্ছে, তো ভারতবর্ষকে সবসময় এমন একটা পজিশনে যেতে হবে বা এমন একটা ফুয়েলের দিকে শিফট করতে হবে যেটা অতটা বেশি সেন্সিটিভ বা ভালনারেবল নয়, বা যেটা প্রাইসের দিক থেকে অতটা সেন্সিটিভ নয় গ্লোবাল ক্রাইসিসের জন্য। তো তখনই ভারতবর্ষ ঠিক করলো যে ভারতবর্ষ এমন একটা ফুয়েলের দিকে শিফট করবে যেটা সে নিজেই প্রডিউস করতে পারবে, নিজের দেশে সেটা তৈরি হবে, এবং সেখানেই আসতে হচ্ছে আমাদের গ্রিন হাইড্রোজেন। তাহলে এখানে হচ্ছে আমাদের সেকেন্ড কারণ, যে কারণে অপশন আমরা ফসিল ফুয়েল কে রিপ্লেস করে আমরা হাইড্রোজেন ফুয়েলকে নিচ্ছি, দ্যাট ইজ রিডিউসিং ফসিল ফুয়েল ফর কিসের জন্য? ইম্পোর্ট ডিপেন্ডেন্সি ডিক্রিজ করার জন্য, যে বাইরে থেকে ইম্পোর্ট করাতেই হবে, এই ডিপেন্ডেন্সি যেন আমাদের না। অ্যান্ড নেক্সট পয়েন্ট, ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল লিডারশিপ। ভারতবর্ষ যদি দেখি, ভারতবর্ষের যেটা টার্গেট আছে যে ভারতবর্ষ নিজের একটা স্ট্রং ক্যাপাসিটি তৈরি করবে, কিসে? ইন ইলেকট্রোলাইজার্স, এই যে জলকে ভেঙে হাইড্রোজেন প্রডিউস করবা যে একটা পদ্ধতি, সেই পদ্ধতিতে ভারতবর্ষ মাস্টার হতে চাইছে এবং নিজেকে কি হিসাবে বানাতে চাইছে? গোটা পৃথিবীর হাইড্রোজেন হাব হিসাবে বানাতে চাইছে, এবং এখান থেকে সে কি করবে? হাইড্রোজেন প্রডিউস করবে এবং সেই হাইড্রোজেনকে এক্সপোর্ট করবে ইন ভেরিয়াস কান্ট্রিজ। তাহলে ভারতবর্ষের অবজেক্টিভ দেখি যদি তাহলে অনেক বড়। ভারতবর্ষ নিজেকে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জায়গায় নিয়ে যেতে চাইছে, বেটার ইলেকট্রোলাইজার বানাতে চাইছে, তড়িৎ বিশ্লেষক বানাতে চাইছে, এবং তার মাধ্যমে ভারতবর্ষ হিউজ অ্যামাউন্ট অফ শুধু হাইড্রোজেন প্রডিউস এবং নিজে ইউজ করার কথা ভাবছে না, সেটাকে বাইরে দেশে বিক্রি করার কথাও ভাবছে। তাহলে এটা কি করবে? এটা আমাদের প্রচুর বিদেশি মুদ্রা নিয়ে আসবে এবং আমাদের ইকোনমিকে ডেভেলপ করবে। এবার যখন এই গ্রিন হাইড্রোজেনের মতো একটা নতুন ডাইমেনশন খুলবে, যেখানে নতুন কোনো দিক, যেখানে নতুন ভাবে রিসার্চ করা, ফ্যাক্টরি বানানো অপশন থাকবে, সেখানে অটোমেটিক্যালি কি হবে? জব ক্রিয়েশন আসবে, এবং সেটা কি করবে? ইন্ডাস্ট্রিয়াল গ্রোথকেও নিয়ে আসবে। দোজ আর দ্য ইম্পর্টেন্ট 4 রিজনস যেগুলোর জন্য আমরা হাইড্রোজেনকে কি করছি? ফুল হিসাবে কনসিডার করছি। আচ্ছা, তো এই নিউজটার ক্ষেত্রে তোমাদের যে যে জিনিসগুলো পড়লাম, সেই জিনিসগুলোর ভেতর থেকে ইম্পর্টেন্ট নিউজ কি? সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম পোর্ট যেখানে হচ্ছে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টের এস্টাবলিশমেন্ট হয়েছে। কিসের জন্য? ফ্যাক্ট, এই পোর্টটাকে সেলফ সাস্টেন বা সেলফ রান হওয়ার জন্য, সেটা হচ্ছে কান্ডালা পোর্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা আসবে, এই অথরিটিটা যদি দেখি, এই পোর্ট কার দ্বারা অপারেটেড হয়? দীনদয়াল পোর্ট অথরিটির মাধ্যমে এটা অপারেটেড হচ্ছে। তাহলে এখানে দেখো লেখা আছে ফার্স্ট ফর ইন্ডিয়ান পোর্টস, দ্য প্ল্যান সেট আপ ইন জাস্ট 4 মান্থস, মাত্র 4 মাসে এই প্ল্যানটাকে এস্টাবলিশ করা হয়েছে। এটা মার্ক হচ্ছে অ্যাজ দ্য ফার্স্ট ফেজ অফ প্ল্যান, যেটা তোমাদেরকে একটু বললাম যে এই প্ল্যানটা অ্যাকচুয়ালি 10 মেগাওয়াটের প্ল্যান্ট হবে, তার ভেতর থেকে ইনিশিয়ালি 4 মাসের প্রথম ফার্স্ট ফেজে সেটাকে 1 মেগাওয়াটের প্ল্যান্ট এস্টাবলিশ করা হয়েছে, এবং তারপর সেটাকে আস্তে আস্তে গ্রো করা হবে। এবং এটাই ভারতবর্ষের প্রথম পোর্ট যেখানে এই ধরনের রিনিউয়েবল এনার্জিকে ইউজ করা হচ্ছে, এবং এখানে কমপ্লিটলি ইন্ডিজিনিয়াস ম্যানুফ্যাকচার্ড ইলেকট্রোলাইজার ইউজ করা হয়েছে। ভারতবর্ষের মেক ইন ইন্ডিয়া ইলেকট্রোলাইজার ইউজ করা হয়েছে, এবং ইলেকট্রোলাইজারের মাধ্যমে হাইড্রোজেনকে প্রোডাকশন চলছে। আচ্ছা, এবার আসি এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। সব থেকে ফার্স্ট কোশ্চেন, ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট মেক ইন ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কমিশন? গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট যে কমিশন হলো, সেটা ভারতবর্ষের কোন স্টেটে প্রথম হলো? সেটা হচ্ছে আমরা এক্ষুনি বললাম, দ্যাট ইজ গুজরাট। সেকেন্ড কোশ্চেন, গ্রিন হাইড্রোজেন ইজ প্রডিউসড ইউজিং হুইচ অফ দ্য ফলোইং মেথডস? গ্রিন হাইড্রোজেন প্রডিউস করতে কোন মেথড আমরা ইউজ করে থাকি? স্টিম মিথেন রিফর্মিং? না, এটা আমরা ইউজ করি কোথায়? গ্রে হাইড্রোজেন প্রোডাকশনে। কোল গ্যাসিফিকেশন? না, এই মেথড আমরা পাইনি। অয়েল ক্র্যাকিং? না। ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার? হ্যাঁ, ইলেকট্রোলাইসিস অফ ওয়াটারের মাধ্যমে আমরা কি করি? জলকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন প্রডিউস করছি, এবং সেই হাইড্রোজেনটা পিওর হাইড্রোজেন থাকে, এবং সেই জন্য সেটাকে গ্রিন হাইড্রোজেন আমরা বলছি। আচ্ছা, এবার এরপরে একটা তোমাদের জন্য কোশ্চেন থাকছে, যে কোশ্চেনটা আমি চাইবো তোমরা রিসার্চ করো এবং কমেন্ট সেকশনে জানাও। তো কোশ্চেনটা তোমাদের সামনে থাকলো, হুইচ নেশন ইনিশিয়েটিভ ডাজ দ্য কান্ডালা গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট অ্যালাইন উইথ? হুইচ ন্যাশনাল ইনিশিয়েটিভ ডাজ দ্য কান্ডালা গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট অ্যালাইন? যে ভারতবর্ষের কোন স্কিম বা কোন ইনিশিয়েটিভের আন্ডারে এই গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টকে এস্টাবলিশ করা হয়েছে? ন্যাশনাল বায়ো এনার্জি মিশন, সরি এখানে একটা এন হবে, ন্যাশনাল ইলেকট্রিক মোবিলিটি মিশন, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন, ন্যাশনাল সোলার হাইড্রোজেন অ্যালায়েন্সেস। তো আমি চাই যে তোমরা এই কোশ্চেনের অ্যান্সার কমেন্ট সেকশনে জানাও। যাদের কোশ্চেনটা ঠিক হবে তাদেরকে আমি
সঠিক রাইট মার্কস অ্যান্ড লাইকস প্রোভাইড করে দেবো। তো চলো, এই আজকে যে ক্লাসটা করলে সেই ক্লাসের সমস্ত রকম ডিটেলস পিডিএফ নোটস যদি তুমি পেতে চাও তাহলে তুমি জয়েন করতে পারো এবিসি একাডেমির টেলিগ্রাম চ্যানেল। এখানে সমস্ত নোটস এবং সমস্ত পিপিটি তুমি অ্যাভেলেবেল পাবে। এছাড়া একাডেমির আরো ক্লাসেস তুমি এখান থেকে অ্যাভেলেবেল পাবে। আমাদের একাডেমি সচরাচর দুটো মোডসে তোমাদের একাডেমিক প্রিপারেশন করায়, একটা হচ্ছে ডেসক্রিপটিভ মেথডস, একটা হচ্ছে অবজেক্টিভ মেথড। ডেসক্রিপটিভ মেথডস বা কনসেপচুয়াল মেথডস তুমি যদি পড়তে চাও তাহলে তার জন্য থাকে আমাদের অ্যাডভান্স কোর্স, যেটা মেনলি ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস কে ক্যাটার করে, এবং এটা হচ্ছে আমাদের একটা বলতে পারো ফ্ল্যাগশিপ কোর্সেস থাকে। এবং তোমরা যদি চাও এই কোর্সেস কোনোদিন অ্যাভেল করবে তাহলে এবিসির নিচের লেখা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া একাডেমি যদি দেখো বাকি আদার্স কম্বাইন্ড কোর্সেস লোয়ার লেভেল অফ এক্সামের জন্য একটা কোর্স লঞ্চ করে, সেটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। এবং এটা হচ্ছে যে কোনো কম্পিটিটিভ ফিল্ডের বেস তোমার তৈরি করে দেবে। বলতে পারো যে বাড়ির যেমন ভিত হয় তেমনি যে কোনো কম্পিটিটিভ এক্সামেরও যে ভিত থাকে সেই ভিত তৈরি করার জন্য ফাউন্ডেশন কোর্স একদম অ্যাপ্রোপ্রিয়েট। যে কোনো রকম কোর্সের জন্য তুমি যদি কোয়ারিজ থাকে তাহলে তুমি এবিসি একাডেমির এই নাম্বারগুলোতে 9474586670 নাম্বার বা নিজের এই নাম্বার কন্ট্যাক্ট করতে পারো। আমাদের একাডেমির অ্যাসোসিয়েটস তোমাদের সম্পূর্ণ রকম হেল্প করে দেবে। তো চলো, আজকের নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস এই পর্যন্তই থাকলো। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা রইলো। সবাই পুজো এনজয় করো এবং খুব সেফলি পুজোকে এনজয় করো। থ্যাংক ইউ।